আমাদের সবার জীবনেই একজন স্পেশাল মানুষ থাকে, যেই মানুষটিকে আমরা আজীবন ভেতরে লালন করি। আর সেই কাঙ্ক্ষিত মানুষটি জীবনে এসে সব কিছু রঙিন করে দেবে। আর পৃথিবীতে একবার হলেও ভালোবাসা আসেনি এমন মানুষ পাওয়া খুব কঠিন। কেউ সারা জীবন ধরেও সেই মানুষটিকে খুঁজে পায় না, আবার কেউ বা কাছে থেকেও বুঝতে পারে না। মূলত এই ভালোবাসার জন্য দরকার সঠিক সময়, যেটার জন্যই সবাই অপেক্ষা করতে থাকে। এমন অনেক সময় ঘটে কেউ আপনার অজান্তেই আপনাকে দিনের পর দিন ভালোবেসে যাচ্ছে, যেটা প্রকাশ পায়নি কখনোই। আর এখানেই ঘটে বিপত্তি, কারণ এই গ্যাপে ঢুকে যায় একজন সেলফিশ মানুষ, আর তছনছ হয়ে যায় সবকিছু। তাই ভালোবাসায় ভুল মানুষ কখনোই মধুরতা দেয় না, দেয় শুধুই তিক্ততা। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের আজ একটি ত্রিমুখী প্রেমের গল্প শোনাবো। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান মুভি ডেইজি। আজকের এই গল্পটা আপনারা খুবই এনজয় করবেন, তাই আর দেরি না করে চলুন শুরু করি। হে ইয়ং একজন চিত্রশিল্পী, সে দুর্দান্ত ছবি আঁকে। একদিন সে ছবি আঁকার জন্য একটি সবুজ শ্যামল গ্রামে চলে যায়। সেখানে গিয়ে ডেইজি ফুলের সমারোহ দেখে অনেক অবাক হয় এবং সেই উন্মুক্ত মাঠে বসেই ছবি আঁকতে শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে হে ইয়ং আনমনে ভাবতে থাকে, আমি ভিজে গেলেও কারো আসে যায় না, কারণ আমাকে নিয়ে ভালোবাসা দেখানো বা চিন্তা করার মতো কেউ নেই। তবে সে তার দাদার কথা মাঝে মধ্যেই মনে করে। এমন মুহূর্তে তার দাদা সবসময় বলে, হে ইয়ং, তুমি কখনো বিচলিত হয়েও না, তোমার জীবন আলো করে দিতে একজন আসবে, আর সে খুব দ্রুতই আসবে। তখন তোমার জীবন রঙিন হয়ে উঠবে। সে নিজেই নিজেকে বোঝায়, আমার বয়স মাত্র 25, অবশ্যই আমার জীবনে ভালোবাসা আসবে। এরপর বৃষ্টি থেমে গেলে সে তার দাদার দোকানে যায়। দোকানে গিয়ে সব ময়লা পরিষ্কার করতে থাকে। হঠাৎ সে দরজার সামনে গিয়ে ডেইজি ফুলের একটা টব দেখতে পায়। এটি দেখে সে আশেপাশে খুঁজতে শুরু করে, তবে সে কাউকেই দেখতে পায় না। সে মূলত ছবি আঁকতে প্রচন্ড পছন্দ করে। সে কিছু টাকার বিনিময়ে মানুষের স্কেচ করে দেয়। মূলত এই কাজটি সে ভালোবাসা থেকেই করে থাকে। একদিন সে স্কেচ করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। এমন সময় জি ইয়ং একটি ডেইজি ফুলের টব নিয়ে নিজের স্কেচ বানাতে আসে। হে ইয়ং আজ খুব অবাক হয় ডেইজি ফুলের টব দেখে। ছবি আঁকতে আঁকতে সে নিজের সাথে কথা বলতে থাকে আনমনে। সে বলে, এই লোকটিকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কেন এমনটা হচ্ছে? আমি তো কতই অপরিচিত মানুষের ছবি আঁকি, তবে আজ কেন এই মানুষটাকে এত বেশি চেনা মনে হচ্ছে? সে মনকে আরো বলে, আমি যদি এই মানুষটার সম্পর্কে আরো জানতে পারতাম কতই না ভালো হতো। ঠিক তখন জি ইয়ং বলে, আজ আর আমার হাতে সময় নেই, আমাকে চলে যেতে হবে। হে ইয়ং বলে, আমার আঁকা প্রায় শেষ, আপনি অল্প একটু বসুন। জি ইয়ং তখন জিজ্ঞেস করে, আপনি কি কোরিয়ান? হে ইয়ং বলে, হ্যাঁ। জি ইয়ং তখন বলে, আমি কাল ঠিক এই সময় এখানে আসব, আমার বাকি স্কেচটুকু সম্পূর্ণ করতে। আপনি কি এখানে থাকবেন? এটা বলে সে ওখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই জি ইয়ং তাড়াহুড়ো করে ডেইজি ফুলের টব রেখেই সেদিন চলে গিয়েছে। হে ইয়ং রাতে বাসায় গিয়ে এসবই ভাবতে থাকে। সে আরো ভাবে, লোকটি আমার দিকে না তাকিয়ে আমার পেছনে কি যেন দেখছিল। সে হয়তো আমার রুক্ষ চুলের দিকে তাকিয়ে দেখছিল। এমনকি এটা ভাবতে ভাবতে সে মাথার একটি চুলও উঠিয়ে ফেলে। এরপর আমরা দেখি সে জি ইয়ং এর একটা স্কেচ পরিপূর্ণভাবে এঁকে ফেলেছে। পরের দিনও সে রাস্তায় স্কেচ করতে গিয়েছে। আমরা দেখতে পাই সে একটি ছোট বাচ্চার স্কেচ করছিল। তখনই আমরা দেখতে পাই জি ইয়ং সেখানে আসে। তখন হে ইয়ং বলে, গতকাল আমি আপনার স্কেচে ভুল করে কফি ফেলে দিয়েছি, আজ আবার নতুন করে শুরু করি। তখন জি ইয়ং মাথা নাড়িয়ে সম্মতি দেয়। কিছুক্ষণ পর হে ইয়ং লক্ষ্য করে জি ইয়ং এক দৃষ্টিতে অন্য কোথাও তাকিয়ে আছে। তখন সে জি ইয়ং এর মুখ ধরে বলে, ছবি আঁকার জন্য আপনাকে আমার দিকে তাকিয়ে থাকতে হবে, অন্যদিকে তাকালে তো চলবে না। এবার জি ইয়ং কিছুটা থমকে গিয়ে বলে, এখন থেকে আমি আপনার দিকেই তাকিয়ে থাকবো। এরপর হে ইয়ং আবার স্কেচ আঁকা শুরু করে। কিছুক্ষণ যেতে না যেতেই জি ইয়ং বলে, আমাকে জরুরি কাজে এখনই চলে যেতে হবে, আজ আর আমার হাতে সময় নেই। তখনই হে ইয়ং বলে ওঠে, আপনার স্কেচ রেডি হয়ে গিয়েছে। জি ইয়ং বেশ অবাক হয় এবং বলে, আপনি তো বেশ দ্রুত চমৎকার করে আঁকতে পারেন। উত্তরে হে ইয়ং বলে, আমি এর থেকেও বেশি দ্রুত আঁকতে পারি। জি ইয়ং কিছু রঙিন ছবি দেখে বলে, এগুলো আঁকতে হয়তো অনেক বেশি সময় লাগে। হে ইয়ং বলে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, এগুলো আঁকতে কিছুটা বেশি সময় লাগে আর খরচও একটু বেশি হয়। এরপর জি ইয়ং বলে, পরের সপ্তাহে আমি আসলে আমাকে এই রঙিন স্কেচ করে দিবেন। এটা বলে জি ইয়ং সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। হঠাৎ করেই হে ইয়ং জি ইয়ং এর মুখে কালি দেখতে পায় এবং নিজের হাতে সেই কালি যত্ন করে মুছেও দেয়। বাড়িতে ফিরে হে ইয়ং এগুলো নিয়েই ভাবতে থাকে। এরপর আমরা দেখি তার দাদা তাকে কিছু ছবি তুলে দেয় আর
তার দাদা তাকে বলে, তুমি এত চমৎকার ছবি আঁকো, এরপরও তোমার জীবনে কোনো রাজপুত্র আসলো না। এটা শুনে হেইয়ং বলে, দাদা আমার বয়স মাত্র 25, আমার জীবনে যে আসবে তার এখনো হয়তো আসার সময় হয়নি, আর আমি তো সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। পরের দৃশ্যে আমরা দেখি হেইয়ং বৃষ্টিতে ভিজে সে রাস্তার কাছে যায়, যেখানে সে প্রতিনিয়ত মানুষের স্কেচ বানিয়ে দেয়। সে ভাবে এত বৃষ্টি হচ্ছে, আজ হয়তো সেই মানুষটি আসবে না, হয়তো সে অন্য সমস্যায়ও পড়তে পারে। সে অপেক্ষা করতে থাকে সেখানে। এরপর হঠাৎ করেই জিয়ং চলে আসে এবং বলে, খুবই দুঃখিত, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আমি আসলে বৃষ্টিতে ভিজে গিয়েছি এবং পড়েও গিয়েছিলাম, আর হাতে একটু আঘাতও পেয়েছি, তাই আসতে দেরি হয়ে গেল। এটা শুনে হেইয়ং বলে, কোনো সমস্যা নেই, আমি খুব বেশি আগে আসিনি, আমার অপেক্ষা করতে কষ্টও হয়নি। এরপর সে বলে, তাহলে চলুন আমরা পেন্টিং শুরু করি। হেইয়ং আজ ভুলে গিয়েছিল তার আজ রঙিন পেন্টিং করার কথা ছিল। সে তার পেন্টিং শেষ করে ফেলে আর বাসায় যায়। তার বাসায় কেউ একজন ডেইজি ফুলের টব রেখে যায়। জিয়ং ফুলের টব দেখে সেটা হাতে নিয়ে হেইয়ং এর দরজার সামনে দাঁড়ায়। হেইয়ং দরজা খুলতেই দেখে ডেইজি ফুলের টব হাতে জিয়ং দাঁড়িয়ে আছে। এটা দেখে সে খুব খুশি হয়, কারণ সে ভাবে এতদিন যে মানুষটি লুকিয়ে ডেইজি ফুল দিয়েছে সে আজ আমার সামনে। তারপর সে তার দাদার দোকানে নিয়ে যায় জিয়ংকে। জিয়ং পুরা দোকান ঘুরে দেখতে থাকে। একসময় সে হেইয়ং এর একটা পুরাতন ছবি দেখতে পায় এবং এটি বিক্রি করবে কিনা সেটাও জিজ্ঞেস করে। হেইয়ং বলে, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। তখন জিয়ং বলে, আপনাকেও তাহলে আমার পক্ষ থেকে কিছু একটা উপহার দেওয়া উচিত। তখন সে নিজের হাতে রান্না করা কিছু খাবার দেয় হেইয়ংকে। এটাতে হেইয়ং খুব খুশি হয়ে যায়, কারণ কোনো একজন ছেলে তার জন্য রান্না করা সুস্বাদু খাবার দিচ্ছে, এটা সে কল্পনাই করতে পারছে না। একদিন জিয়ং হেইয়ং এর বাসায় যায়, গিয়ে হেইয়ং এর সমস্ত পেন্টিং দেখতে থাকে। হঠাৎ জিয়ং এর চোখে পড়ে প্রথম দিনের আঁকা সেই স্কেচটি। হেইয়ং নিজের কাছে রেখে দিয়েছে, অথচ সে বলেছিল কপি করে নষ্ট হয়ে গিয়েছে এটি। তখন জিয়ং বলে, এটি থেকে তো মনে হচ্ছে আমার ছবি। তখন হেইয়ং বলে, কই না তো, এটা আপনার ছবি নয়। এটা বলতে বলতে জিয়ং একটা অসাধারণ ডেইজি ফুলের স্কেচ দেখতে পাই। তখন হেইয়ং বলে, আমি বছরখানিক আগে ছবি আঁকার জন্য আমি আমার দাদার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমি মাঠ ভরা ডেইজি ফুল দেখতে পাই। তবে সেই ছবিগুলো আঁকার জন্য আমাকে একটা ছোট্ট সাঁকো পাড়ি দিতে হতো। আমি সেই সাঁকো পাড়ি দিতে গিয়ে নদীর মধ্যে পড়ে যাই, সেখানেই আমার রং তুলির ব্যাগটাও পড়ে যায়। তবে পরে আমি আবার সেখানে যাই আর অবাক করা একটা জিনিস দেখি, কেউ একজন সেই সাঁকোটি ঠিক করে দিয়েছে। এমনকি আমার রং তুলির ব্যাগটিও তুলে এনে সাঁকোর ওপর ঝুলিয়ে রেখেছে। আমি আশেপাশে লোকজনকে খুঁজতে থাকি, তবে খুঁজে পাই না কাউকে। তাই আমি নিজের আঁকা একটা সুন্দর ছবি সেখানে রেখে চলে আসি। আর এরপর থেকেই ঘটে অদ্ভুত ঘটনা। কেউ একজন প্রতিদিন আমার ঘরের সামনে ডেইজি ফুলের টব রেখে যায় লুকিয়ে, তবে আমি কখনোই তাকে খুঁজে পাইনি। যেদিন প্রথম আপনার স্কেচ করি সেদিনই দেখি আপনি একটি ডেইজি ফুলের টব নিয়ে এসেছিলেন। সেদিনই আমি বুঝতে পারি এই মানুষটি আমার সেই মানুষ যে এতদিন লুকিয়ে আমার জন্য ডেইজি ফুল রেখে যেত। আর ইনি আমার প্রথম ভালোবাসা। তার জন্যই আমি দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনেছি। এগুলো শোনার পর জিয়ং বলে, হ্যাঁ আমি সেই মানুষটি, আর আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। বন্ধুরা, হেইয়ং কি সত্যিই তার ভালোবাসার মানুষটি খুঁজে পেল? শেষ পর্যন্ত দেখতে থাকুন, টুইস্ট আরো বাকি রয়েছে। তাদের দুজনের সময় দারুণভাবে কেটে যেতে থাকে। একদিন জিয়ং একটি ফুলের তোড়া নিয়ে হেইয়ং এর সাথে একটি রাস্তার ধারে দেখা করতে আসে, আর মুহূর্তেই সবকিছু ওলটপালট হয়ে যায়। কিছু সন্ত্রাসী এসে তাদের ওপর আক্রমণ করে। তীব্র গোলাগুলির মধ্যে হেইয়ং এর গলায় গুলি লাগে আর সে পুরোপুরি মাটিতে লুটিয়ে পড়ে যায়। জিয়ং একজন পুলিশকে ডেকে বলে, আপনি ওকে হসপিটালে নিয়ে যান। আর সে সন্ত্রাসীদের পিছু পিছু ছুটতে থাকে, আর সে একটি বিল্ডিং এর ছাদে গিয়ে সেন্সলেস হয়ে যায়। আপনাদের একটু জানিয়ে রাখি, জিয়ং একজন পুলিশ অফিসার। সে মূলত এশিয়ার কিছু বড় গডফাদার সন্ত্রাসী ধরার জন্য এসেছে। হেইয়ং বেঁচে ফিরলেও চিরদিনের জন্য সে তার কণ্ঠস্বর হারিয়ে ফেলে। তার মধ্যে তেমন আফসোস লক্ষ্য করা যায় না। এরপরেও সে জানতে পারে জিয়ংও সেদিন গোলাগুলিতে আহত হয়েছিল এবং তাকে তার দেশ কোরিয়াতে ফেরত পাঠানো হয়েছে। এরপর আমরা দেখি সে যেহেতু কথা বলতে পারে না, তাই সে সবকিছু কার্ডে লিখে প্রকাশ করে। তবে অবাক করার মতো ঘটনা হলো, কেউ একজন এখনো হসপিটালে তার জন্য ডেইজি ফুলের টব পাঠায়। সে আজ খুব অবাক হয়, কারণ জিয়ং তো দেশে ফিরে গিয়েছে, তাহলে তাকে ডেইজি ফুলের টব কে পাঠালো, আর আগেই বা কে পাঠাতো? বন্ধুরা, আপনাদেরও কি অবাক লাগছে না? আসলেই ডেইজি ফুল কে পাঠাতো? গল্পের জট খুলবে সামনে, দেখতে থাকুন। ডেইজি ফুল আসলে কে পাঠাতো এটা জানার জন্য আমাদের একদম সেই গ্রামে ফিরে যেতে হবে, যেখানে হেইয়ং ছবি আঁকার জন্য গিয়েছিল। পার্কি মূলত একজন ভাড়াটে কিলার। সে বলতো তার হাতে রক্তের গন্ধ। যখন একটি করে টিউলিপ ফুল আসে
তখন তার বস তাকে একজনকে খুন করার জন্য ভাড়া করে। সে ভাবে তার হাতে যে তাজা রক্তের দাগ লেগে আছে তা একমাত্র ডেইজি ফুলে সরাতে পারবে, আর এই কারণেই মূলত সে ডেইজি ফুল চাষ করে। এসব যখন সে মনে মনে ভাবছিল, একজন এসে টিউলিপ ফুলের একটা টব দেয়। এর অর্থ এখন সে একজনকে খুন করতে যাবে। খাম খুলে সে একটা ছবি দেখে আর তাকে মুহূর্তেই মেরেও ফেলে। হঠাৎ সে তার ঘরের বারান্দা থেকে দেখে একটা ফুটফুটে সুন্দর মেয়ে খোলা আকাশের নিচে বসে ছবি আঁকছে। প্রথমবার দেখেই সে মেয়েটির প্রেমে পড়ে যায়। এত সুন্দর একটা মেয়ে, প্রেমে না পড়ে উপায়ও নেই। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই মেয়েটি গল্পের নায়িকা হে ইয়ং। মেয়েটি তাড়াহুড়ো করে নদী পার হওয়ার সময় নদীতে পড়ে যায়। সে নিজে কষ্ট করে উপরে উঠতে পারলেও তার রং তুলির ব্যাগটি হারিয়ে ফেলে, আর মেয়েটি সেদিন এগুলো রেখেই চলে যায়। তবে পার্কি দৌড়ে গিয়ে নদীতে লাফ দিয়ে পেন্সিল ব্যাগটি তুলে আনে। তবে সে আস্তে আস্তে মেয়েটি চলে যায়। তবে সে ওখানে কয়েকজন মানুষ নিয়ে সেদিন একটি সাঁকো তৈরি করে ফেলে এবং রং তুলির ব্যাগটি এটি খুঁটির সাথে ঝুলিয়ে রাখে। পরের দিন হে ইয়ং যখন আসে, সে অবাক হয়ে যায় সাঁকোটি দেখে এবং রং তুলির ব্যাগ দেখে প্রচন্ড খুশি হয়। আর সে কাউকে দেখতে না পেয়ে যে কাজটি করেছে তার জন্য সুন্দর একটি ছবি রেখে যায়, যেটি সে যত্ন করে নিজের হাতে এঁকেছিল। পার্কি ছবিটি খুব যত্ন করে নিজের কাছে রেখে দেয়। তবে কিছুদিন যেতে না যেতেই হে ইয়ং খুব মিস করতে থাকে, আর এই কারণেই সে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে হে ইয়ং এর বাসায় এসে ডেইজি ফুল দিয়ে যায়। আর যখন হে ইয়ংকে তার দেখতে মন চায়, তখন সে বাসায় একটি ডেইজি ফুলের টব দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। যখন হে ইয়ং বাহিরে বের হয়, সাথে সাথেই এক নজর দেখতে পেয়ে পার্কি মনে অনেক শান্তি পায়। তার অনেকবারই ইচ্ছে হয় হে ইয়ংকে তার মনের কথা বলতে, তবে সে একজন ভাড়াটে খুনি হয়, এই সাহস কখনোই সে দেখায় না। এদিকে হে ইয়ং ডেইজি ফুল পেয়ে অনেক খুশি হতে থাকে, আর এই অজানা মানুষটিকেও ভালোবাসতে শুরু করে। রাস্তায় যখন হে ইয়ং কফি খায়, তার সাথে সময় মিলিয়ে পার্কিও কফি খায় বাসায় বসে। আর সে দূর থেকেই বাইনোকুলার দিয়ে হে ইয়ংকে দেখতে থাকে মাঝে মধ্যেই। হঠাৎ করে সে জি ইয়ংকে দেখে সুন্দরী মেয়েটার সাথে। এটা থেকে প্রচন্ড রাগ হয় তার। এমনকি পার্কি কয়েকবার জি ইয়ংকে মেরে ফেলার চেষ্টাও করে। একবার তো বৃষ্টির মধ্যে জি ইয়ংকে মেরে অজ্ঞান করে ফেলে। আর পার্কি মনে করে জি ইয়ং একজন খারাপ মানুষ। তবে সে যখন তার মানিব্যাগ দেখে, তখন দেখতে পায় সে একজন পুলিশ অফিসার। আর এটা দেখে সে তার মানিব্যাগ থেকে টাকাগুলো নিয়ে চলে আসে, যাতে জি ইয়ং মনে করে সে একজন পকেটমার। একদিন ওই রাস্তায় কিছু সন্ত্রাসী আক্রমণ করে। পার্কি সেটা উপর থেকেই দেখতে পায়, আর এটা দেখা মাত্রই সে স্নাইপার দিয়ে ওপর থেকেই সবাইকে গুলি করতে থাকে। আর ওই দিনই সন্ত্রাসীদের গুলিতে হে ইয়ং মূলত আহত হয়। আপনারা কি ঘটনা বুঝতে পারছেন? এবার চলুন আবার বর্তমানে ফেরা যাক। হে ইয়ং কিছুটা সুস্থ হয়েছে আর হসপিটাল থেকেও বাড়িতে ফিরেছে। তবে এখনো তাকে প্রতিদিন কেউ একজন লুকিয়ে ডেইজি ফুল দিয়ে যায়। সে ভাবে, কে এই লোকটা যে কখনো আমার সামনে আসে না? সে ভাবে জি ইয়ং ছাড়া হয়তো কেউ এমন কাজ করবে না। হে ইয়ং আবারও রাস্তায় ছবি আঁকতে শুরু করেছে। একদিন পার্কি ছবি আঁকার জন্য তার কাছে যায়। তবে অবাক করার মতো ঘটনা হলো, সে যতবারই ছবি আঁকতে যায়, মনের অজান্তেই জি ইয়ং এর ছবি এঁকে ফেলে। আর এই কারণেই সে পার্কির কাছে লজ্জিত হয়, আর পার্কিকে কথা দেয় সে অন্যদিন তার ছবি এঁকে দেবে। সে পার্কিকে টাকাটা ফেরত দিয়ে দেয়। তবে পার্কি বলে, এই টাকাটা আপনার কাছেই থাকুক, আমি না হয় অন্যদিন ছবিটা এঁকে নেব। পার্কি সেদিন হে ইয়ংকে গাড়িতে করে বাসায় পৌঁছে দিতে চায়। তবে ইচ্ছা না থাকলেও সে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসে হে ইয়ং ভাবে পার্কি হয়তো তাকে পছন্দ করে, তবে তার মন পড়ে আছে আজও জি ইয়ং এর কাছেই। এভাবেই তাদের সময় পার হতে থাকে, আর খুব দ্রুতই তাদের মধ্যে একটা বন্ধুত্বও তৈরি হয়ে যায়। একদিন হে ইয়ং ডিসিশন নেয় পার্কিকে সে জি ইয়ং এর কথা জানাবে, আর এই কারণেই সে তাকে একটি রেস্টুরেন্টে ইনভাইট করে। আর পার্কি তো ভাড়াটে কিলার, হঠাৎ তার একটি মার্ডার করার জন্য অর্ডার আসে। তাই সে হে ইয়ংকে বলে, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি এখনই আসছি। এটা বলে সে দৌড় শুরু করে, আর মুহূর্তেই একজন লোককে মেরে আবার হে ইয়ং এর কাছে চলে আসে। পরের দিন পার্কি হে ইয়ং এর বাসায় যায়, আর হে ইয়ং পার্কিকে তার সমস্ত পেন্টিং দেখাতে থাকে, আর ডেইজি ফুলের পেন্টিং দেখিয়ে তার সেই প্রেমের গল্পগুলা বলে। হে ইয়ং এখনো বিশ্বাস করে জি ইয়ংই সবকিছু করেছে। তবে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সে হয়তো একটু দূরে সরে আছে, তবে সে আবার ফিরে আসবে। আর সে জি ইয়ংকে প্রতিনিয়ত খুব মিস করে। এসব শোনার পর পার্কি চুপ করে বসে থাকে। পরের দিন হে ইয়ং পার্কিকে পুলিশের কার্যালয়ে নিয়ে যায় এবং জানতে পারে জি ইয়ং একটা গোপন অভিযানে এখানে এসেছিল, আর সেদিন ওই সন্ত্রাসী আক্রমণের কারণে তার এখানে আসা নিষেধ, আর এই জন্যই সে আর এখানে আসতে পারছে না। এগুলো শোনার পর তারা বাসায় ফিরে যায়, আর হে ইয়ং নীরবে চোখের পানি ফেলতে থাকে। এমন সময় পার্কি বলে, একা একা এত কষ্ট পেও না, কাল আমার বাসায় এসো, আমি তোমাকে আমার ফুলের বাগান দেখাবো, দেখো তুমি মনে কিছুটা শান্তি অনুভব করবে। পরের দিন হে ইয়ং পার্কির বাসায় যায়, আর পার্কি তাকে সবকিছু ঘুরিয়ে দেখাতে থাকে, আর এভাবেই সময় কেটে যায় তাদের। পরের দিন হঠাৎ জি ইয়ং ফিরে আসে। সে ওই পুলিশ অফিসারকে বলে,
আমার কারণেই মেয়েটা আজ এত কষ্টে আছে, সব দোষ আমারই। এটা শুনে পুলিশ অফিসার বলে, মেয়েটি এখন অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে, সে তার সাথে ভালোই আছে হয়তো। আর সে ওই দিনই পার্কি এবং হে ইয়ংকে একসাথে দেখতে পায়, আর এটা দেখে সে বেশ কষ্টও পায়। সে ভাবে মেয়েটা এত দ্রুত বদলে গেল। এদিকে হে ইয়ং এখনো জি ইয়ং এর কথাই ভাবতে থাকে সব সময়, আর তাকে ভেবেই কষ্টও পেতে থাকে। এমনকি জি ইয়ংকেই এখনো প্রতিটি মুহূর্তে মিস করতে থাকে। একদিন পার্কি তার বাসায় আসে, আর হে ইয়ং পার্কির জন্য চা বানাচ্ছিল। হঠাৎ কেউ একজন কলিং বেল বাজায়, আর সে দরজা খুলে দেখতে পায় জি ইয়ংকে। আর সে এতদিন পর জি ইয়ংকে দেখতে পেয়ে বাকরুদ্ধ হয়ে যায়। এই সময় জি ইয়ং বলে, আমি দুঃখিত, কোরিয়াতে কিছু কাজে আটকে গিয়েছিলাম, আর এই জন্যই আমি তোমার কাছে আসতে পারিনি। আর তখনই হে ইয়ং দৌড়ে রুমের মধ্যে চলে যায়, আর একটি কার্ডে লেখা দেখে জানতে চাই তুমি কেমন আছো। তখন জি ইয়ং সবকিছু খুলে বলে, আর এটাও বলে যে সে একজন পুলিশ অফিসার, আর ডেইজি ফুলের ঘটনাগুলো কাকতালীয়ভাবেই তার সাথে ঘটেছে। সে আসলে তাকে ডেইজি ফুল দেয়নি। এসব বলে তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। আর এই সময় হে ইয়ং চিৎকার করে হাউমাউ করে কান্না করতে থাকে। পার্কি কিছুক্ষণ চুপ থেকে সেখান থেকে চলে যায়। এদিকে সেই পুলিশ অফিসার বলে, সেদিন যে দুটো খুন হয়েছে সেটা একজনই করেছে, কারণ দুটো খুনের পদ্ধতি একই বুলেট ব্যবহার করা হয়েছে। এমনকি দুটো খুনের সময়ই বন্দুকের নলে সাইলেন্সার লাগানো হয়েছে। আমি এই ভাড়াটি খুনিকে ভাড়া করার জন্য একটা লাইন পেয়েছি। এটা শুনে জি ইয়ং বলে, তুমি আমাকে খুন করার জন্যই তাকে ভাড়া করো, আর আমরা যেন তাকে ধরতেও পারি। ইচ্ছে না থাকলেও ওই পুলিশ অফিসারটি এই কাজটি করে। হত্যা করার জন্য পার্কিকে ভাড়া করা হয়। এদিকে জি ইয়ং বুলেট প্রুফ জ্যাকেট পরে, আর পার্কিও তাকে খুন করার জন্য বের হয়। আর রাস্তার মধ্যেই তাদের দেখা হয়ে যায়। আর পার্কি বলে, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? এদিকে পুলিশ অফিসার কল করলে সে তাকে বলে, আমি আমার একটা বন্ধুর সাথে দুপুরের খাবার খেতে যাচ্ছি। তখন গাড়িতে গান হচ্ছিল। পার্কি বলে, এই গানগুলো সুন্দর না, আমরা একটা ক্লাসিক গান শুনি। এরপর সে ক্লাসিক গান চালিয়ে দেয়। নদীর কাছে গিয়ে জি ইয়ং পার্কিকে জিজ্ঞেস করে, আজ তুমি আমাকেই মারতে এসেছো তাই না? তখন দুজনই দুজনের দিকে বন্দুক তাক করে। এরপর জি ইয়ং বলে, তুমি আমাকে মারতে আসোনি তাই না? তখনই পার্কি বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, আমি হে ইয়ং এর জন্য তোমাকে মারতে পারবো না, কারণ আমি একজন খুনি আর তুমি পুলিশ। তাই তুমি যদি হে ইয়ং এর জীবন সঙ্গী হও তাহলেই সব থেকে ভালো হবে, তুমি আসলে তার যোগ্য। তখন জি ইয়ং বলে, তুমি তাহলে সেই ডেইজি ফুলওয়ালা তাই না? এটা শুনে পার্কি কথা ঘুরিয়ে নেয়, তোমরা ভালো থেকো, আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। পরের দিন সেই পুলিশ অফিসার হে ইয়ংকে খবর দেয় সন্ত্রাসীরা জি ইয়ংকে মেরে দিয়েছে। এটা শুনে সে কান্নায় ভেঙে পড়ে। আর এইভাবেই পার হয়ে যায় বেশ কিছুদিন। আমরা দেখি পার্কি হে ইয়ং এর কাছে সব সময় আঠার মতো লেগে থাকে, তার সব কাজে সাহায্য করে। তাদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। একদিন তার দাদা তাকে বলে, পার্কি অনেক ভালো একটা ছেলে, তুমি তাকে দেখে রেখো। এসব শুনে হে ইয়ং পার্কির প্রতি কিছুটা দুর্বল হতে থাকে। সে পার্কির কয়েকটা স্কেচও করে। এভাবেই 1 বছর কেটে যায়। জি ইয়ং এর কবরে একদিন হে ইয়ং প্রার্থনা করতে আসে, আর ওই দিনই সেই পুলিশ অফিসারের সাথে তার দেখা হয়। পুলিশ অফিসার বলে, জি ইয়ং 1 বছর মারা গিয়েছে, তবে এখনো আমরা তার খুনিকে খুঁজে বের করতে পারিনি। সেদিন সে আমাকে জানিয়েছিল তার একজন বন্ধুর সাথে দুপুরের খাবার খেতে যাচ্ছে। তবে আমরা একটা সূত্র পেয়েছি, গাড়ির মধ্যে সেদিন ক্লাসিক গান চলছিল, যে গান সে কখনোই শুনতো না। নিশ্চিত কেউ একজন এই গান চেঞ্জ করেছিল। এটা শুনে হে ইয়ং এর মনে সন্দেহ হতে শুরু করে, কেননা সে যখন পার্কির কাছে গিয়েছিল তার বাসায় তাকে ক্লাসিক গান শুনতে দেখেছিল। সন্দেহবশত হে ইয়ং একদিন পার্কির বাসায় যায়। সে এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ একজন একটা টিউলিপ ফুলের টব দিয়ে যায়, আর এটা দেখে তার সন্দেহ আরো বাড়তে থাকে। আর পার্কি ফুলের টবটা নিয়ে সেখান থেকে চলে যায়। মূলত তার নতুন একটা খুনের অর্ডার এসেছে। সে তার বসের সাথে দেখা করে। তার বস তাকে বলে, তোমাকে দিয়ে আর কখনো কোনো কাজ করাবো না, এটাই শেষ কাজ। এটা বলে সে একটা খাম ধরিয়ে দেয়। খাম খুলে দেখে ছবিটা জি ইয়ং এর বন্ধুর। আর হে ইয়ং ও পার্কির বাসায় গোয়েন্দাগিরি চালাতে থাকে। অবশেষে সে তার নিজের এবং জি ইয়ং এর কয়েকটা ছবি দেখতে পায়। আর এরপর সে নিশ্চিত হয় পার্কি তার ভালোবাসার মানুষকে খুন করেছে। আর সে আজ পার্কির দিকে বন্দুক তাক করে। তখন সে বলে, আমি আজ কোনো প্রশ্নের উত্তর দিব না, কালই তুমি সবকিছু বুঝতে পারবে। পরের দিন পার্কি সেই পুলিশ অফিসারকে হত্যা করার জন্য চলে যায়। মূলত পুলিশ অফিসার নিজেই বন্ধুর খুনিকে বের করার জন্যই নিজেই খুন করার নাটক সাজিয়েছে। হে ইয়ং সকালে ঘুম থেকে উঠেই সেই ডেইজি ফুলের ছবিটি দেখতে পায়। আর সেখানে কয়েকটা চিঠিও রাখা ছিল। সেখানে লেখা ছিল, তোমাকে হয়তো আমি আমার করে পেলাম না, তবে তোমার সাথে যে সময়টুকু কাটিয়েছি সেটা স্মৃতি হয়ে থাকবে।
থাকবে। সেদিন যদি আমি আমার কথাগুলো বলে দিতাম তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। আমি নিজেও জানি এখন এই কথাগুলো তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, তবে তুমি আমার সাথে যতটুকু সময় ছিলে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই ছবিটি একজন যোগ্য মানুষকে দিয়ে তার সাথে অনেক ভালো থেকো। আমি চিরদিনের জন্য বিদায় নিচ্ছি। এগুলো দেখে সে পাগলের মতো পার্কের কাছে ছুটতে থাকে আর তারপর সে সেই পুলিশ অফিসারের কাছে যায়। পুলিশ অফিসার বলে, তুমি এখান থেকে যাও, এই জায়গাটা অনেক বিপজ্জনক। তবে সে কোনো কথাই শুনতে চায় না। সে ওই ছবিটি উঁচু করে দেখাতে থাকে। কিছুক্ষণ পর পার্কি এসে হে ইয়ংকে বলে, আমি আসলেই অনেক অনেক দুঃখিত। তোমাকে ভালোবাসা আমার আসলেই উচিত হয়নি, কারণ আমি তোমার যোগ্য না। জিয়ং মূলত আমার ভুলের কারণে সেদিন মারা গিয়েছিল। মূলত তার বস এই কাজটি করেছিল। এই কথা যখন বলছিল সে, তখনই তার উপর সন্ত্রাসীরা গুলি চালায় আর হে ইয়ং তখন তাকে ঝাপটে ধরে নিজেই গুলি খেয়ে মারা যায়। নিজের জীবনের বিনিময়ে সে তার ভালোবাসার প্রতিদান দিয়ে যায়। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের সিনেমাটি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ত্রিমুখী প্রেমের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।